তাহলে আমি ক্লাস 12 এন্ড রিপিটার্স এর জন্য পড়াচ্ছিলাম পি ব্লক এলিমেন্টস ফর এনিথিং জে অর জে পাসের জন্য। আমাদের কিন্তু গ্রুপ 15 কমপ্লিট তো হয়ে গেছে, আর গ্রুপ 16 এর আমি কিছুটা তোমাদের স্টার্ট করেছিলাম। আজকে কিন্তু গ্রুপ 16 এরই বাকি পার্টটা আমরা করে নেব। তার মধ্যে দেখি আমরা কতটা করতে পারি। আমাদের ডাই অক্সিজেন থেকে বাকি ছিল। আমরা কিন্তু তোমার পড়েছিলাম হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা অ্যাটমিক অর আয়নিক রেডিয়াস বা কোভ্যালেন্ট রেডিয়াস, আয়নাইজেশন এনথালপি কোনটা কি রকম হয় গ্রুপ 16 এর এলিমেন্ট গুলোর ক্ষেত্রে সেই সম্পর্কে পড়েছিলাম। আরেকটা কথাও বলেছিলাম যে অক্সিজেন, সালফার এইগুলো মানে এই প্রথম দুটো মেম্বার সম্পর্কেই তোমাকে বেশি পড়তে হবে, বাকিগুলো সম্পর্কে তোমার অতটাও কিছু জানার দরকার নেই। যতটা আগে হয়ে গেছে এরপরে কিন্তু শুধুমাত্র মানে অক্সিজেন আর সালফারকে নিয়েই আছে। বাকি সেলেনিয়াম, পোলোনিয়াম যা ছিল, টেলুরিয়াম, এগুলো কিন্তু তোমাদের আর পড়তে হবে না এগুলো সম্পর্কে। চলো তাহলে চলে যাই একদম শুরুতে, সেটা হচ্ছে ডাই অক্সিজেন সম্পর্কে। এবার প্রত্যেকটার ক্ষেত্রে আমরা যেমন পড়ছিলাম প্রিপারেশন, প্রপার্টিজ, ইউজেস, কেমিক্যাল রিঅ্যাকশন গুলো, সেই রকমই যেমন ডাই নাইট্রোজেনের ক্ষেত্রে পড়েছিলাম, সেরকমই কিন্তু ডাই অক্সিজেনের ক্ষেত্রেও পড়ব। এবার তাহলে চলো দেখি ডাই অক্সিজেন কি করে প্রিপেয়ার করবে। তাহলে ডাই অক্সিজেন প্রিপেয়ার করার ক্ষেত্রে প্রথমে তুমি ইউজ করতে পারো দুটো ল্যাবরেটরি মেথড। তাহলে একটা হচ্ছে হিট করবে অক্সিজেন যেটা কন্টেন্ট করে আছে সল্ট such as ক্লোরেট, নাইট্রেট, পারম্যাঙ্গানেট, যেমন দেখো পটাশিয়াম ক্লোরেট। নাম্বার 1 যে রিঅ্যাকশনটা দেখিয়েছি দেখো 2KClO3, যাকে তুমি হিট করলে পটাশিয়াম তোমার ম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট উপস্থিতিতে, ক্যাটালিস্টের উপস্থিতিতে, তাহলে কিন্তু পটাশিয়াম ক্লোরেট সাথে তুমি ডাই অক্সিজেন পেয়ে যাচ্ছ। তাহলে তুমি এই ক্লোরেট, নাইট্রেট, পারম্যাঙ্গানেট এগুলোকে যদি অক্সিজেন যেটা কন্টেন্ট করে আছে সল্ট, দেখো এটাও তো অক্সিজেন আছে, সল্ট কন্টেন্ট করে আছে, তাকে তুমি হিট দিলে তুমি কিন্তু ডাই অক্সিজেন পেয়ে যাবে। আবার যদি by thermal decomposition of the oxides of metals low in the electrochemical series, মানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যারা নিচের দিকে আছে সেই সব মেটাল অক্সাইড গুলো যদি তুমি থার্মাল ডিকম্পোজিশন করো, মানে তাপীয় বিয়োজন যদি করো, তাহলেও কিন্তু, বা ধরো এটাও হতে পারে তোমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজের যে নিচের দিকে যে মেটাল অক্সাইড গুলো আছে সেগুলো দিয়েও তুমি করতে পারো। আবার কিছু মেটালস আছে তাদের হায়ার যে অক্সাইডস গুলো আছে সেগুলো দিয়েও করা যেতে পারে, কিন্তু করতে হবে তোমাকে কি থার্মাল ডিকম্পোজিশন করতে হবে। ঠিক আছে, তাহলেই দেখো একটা এক্সাম্পল মনে রাখবে, সেটা হচ্ছে দেখো HgO মার্কারি দিয়ে করা আছে, যেখানে মার্কারি পেলাম আর অক্সাইড পেলাম, তাহলে এটা হচ্ছে একটা মেটাল অক্সাইড যেটা থার্মাল ডিকম্পোজিশন করে আমরা কিন্তু মার্কারি আর ডাই অক্সিজেন প্রিপেয়ার করতে পারলাম। নেক্সট আছে হাইড্রোজেন পারঅক্সাইড কে যদি তুমি ডিকম্পোজ করো তাহলে সেটা ওয়াটার আর ডাই অক্সিজেন পাওয়াই যায়। এটা তো একদম আমাদের আগেই পড়েছি আমরা। ক্যাটালিস্টের প্রেজেন্সে কি রকম ধরনের ক্যাটালিস্ট থাকতে হবে, সেখানে ফাইনলি ডিভাইডেড মেটালস থাকতে পারে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকতে পারে যেটা MnO2। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা যে ফাইনলি ডিভাইডেড যে মেটালস, তার প্রেজেন্সে তুমি হাইড্রোজেন পারঅক্সাইড কে যদি ডিকম্পোজ করো তাহলে তুমি কিন্তু ওয়াটারও পাবে আবার ডাই অক্সিজেনও পাবে। এবার তুমি চাও যে প্রচুর পরিমাণে ডাই অক্সিজেন প্রিপেয়ার করবে, ওয়াটার অথবা এয়ার থেকে, তাহলে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার leads to release of hydrogen at the cathode and oxygen at the anode। যদি আমি ওয়াটারের ইলেকট্রোলাইসিস করি তাহলে কি হবে, ক্যাথোডে আমরা হাইড্রোজেন রিলিজ করবে আর অ্যানোডে অক্সিজেন পাবে। তাহলে এইভাবে ওয়াটার থেকে তুমি লার্জ স্কেলে মানে প্রচুর পরিমাণে ডাই অক্সিজেন তৈরি করতেই পারো। আবার industrially dioxygen is obtained from air by first removing carbon dioxide and water vapor।
এয়ার থেকে কি করবে না, ওয়াটার ভেপার আর কার্বন ডাই অক্সাইডকে তোমাকে রিমুভ করতে হবে। দেন রিমেনিং যে তোমার রিমেনিং পার্টটা, রিমেনিং যে গ্যাসেস আর লিকুইডিফাইড, রিমেনিং গ্যাস যেটা তাকে লিকুইডিফাইড করতে হবে এন্ড ফ্র্যাকশনালি ডিস্টিল করতে হবে, তারপর তো সেটা ডাই নাইট্রোজেন আর ডাই অক্সিজেন দেবে। তাহলে এখান থেকে তাহলে তোমাকে হয়তো বলতে পারে যে এমন একটা প্রসেস লেখো যেখান থেকে তুমি ডাই নাইট্রোজেনও পাবে আবার কিন্তু ডাই অক্সিজেনও পাবে। তাহলে তুমি কি বলবে, তাহলে তুমি বলবে যে ডাই অক্সিজেন অবটেন করা হয় এয়ার থেকে, বাই ফার্স্ট রিমুভ করতে হবে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার, দেন দ্য রিমেনিং গ্যাস আর লিকুইডিফাইড and fractionally distilled to give dinitrogen and dioxygen. এবার কিছু প্রপার্টিজ আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই বলেছি প্রপার্টিজ তো এত মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট কোনটা কালারলেস কোনটা অর্ডারলেস এই ব্যাপারগুলো বেশিরভাগই দেখবে সবই কালারলেস আর অর্ডারলেস, ঠিক আছে। আর এখান থেকে লিকুইফাই হয়ে যায় মানে তরল হয়ে যায় 90 কেলভিন টেম্পারেচার নিলেই এরা তরলে পরিণত হয়, আর 55 কেলভিনে এরা কিন্তু ফ্রিজিং হয়ে যায়। আর অক্সিজেনের আইসোটোপ গুলো একটু মনে রাখবে যে স্টেবল যে আইসোটোপ গুলো O16 O17 এন্ড O18। মলিকিউলার যে অক্সিজেন O2 সেটা কিন্তু ইউনিক ইন বিং প্যারাম্যাগনেটিক ইন স্পাইট অফ হ্যাভিং ইভেন নাম্বার অফ ইলেকট্রনস, সেই কারণে প্যারাম্যাগনেটিক হয়। আচ্ছা, এখান থেকে আর মনে রাখার মধ্যে যে ডাই অক্সিজেন ডিরেক্টলি রিঅ্যাক্ট করে তাদের কাছাকাছি প্রত্যেকটা মেটালস আর নন মেটালের সাথে, এক্সেপ্ট সাম মেটাল যেমন তোমার সিলভার প্ল্যাটিনাম তোমার গোল্ড প্ল্যাটিনাম এগুলোর সাথে ডাই অক্সিজেন আর কি ডিরেক্টলি রিঅ্যাক্ট করতে পারে। এগুলো ছাড়া গোল্ড প্ল্যাটিনাম এগুলো ছাড়া আর কিছু নোবেল গ্যাস ছাড়া বাকি সব মেটালের সাথে বা নন মেটালের সাথে কিন্তু ডাই অক্সিজেন ডিরেক্টলি রিঅ্যাক্ট করতে পারে। Its combination with other elements is often strongly exothermic, যেটা সাসপেন্ডিং দ্য রিঅ্যাকশনে হেল্প করে, ঠিক আছে। এখান থেকে আপাতত এইটুকু কিন্তু দেখো এতখানি বলে দিচ্ছি এই কারণেই, কারণ যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, তোমাদের পড়াটা যাতে আরো ইজি হয়ে যায় সেই কারণে। কিন্তু এটার উপরও কিন্তু আমি এখনো দেখছি যারা নোটস বানাচ্ছ না বা রেগুলার মক টেস্ট দাও না তাদেরকে বলছি তারা প্লিজ রেগুলার মক টেস্ট দাও, তারা যদি সিরিয়াস হতে চাও এই মেডিকেল এন্ট্রান্স দেওয়ার জন্য। এবার দেখো সাম অফ দ্য রিঅ্যাকশনস অফ ডাইঅক্সিজেন মেটাল আর নন মেটালের সাথে দেখিয়ে দিয়েছে। এখানে দেখো ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, এই জিনিসগুলো তো তোমরা এমনিই জানো, তাই না? তোমরা তো এগুলো এমনিই জানো। ফসফরাসের সাথে হচ্ছে P4O10 তৈরি হচ্ছে, এগুলো তোমরা ইজি জানো। আবার some compounds catalytically oxidized হয়, catalytically oxidized হয় সেটার एग्जांपल হচ্ছে এই যে SO2, তার সাথে যদি ডাই অক্সিজেন রিঅ্যাক্ট করা হয় তার সাথে কিন্তু V2O5 এই অক্সাইডটা কিন্তু মানে ক্যাটালিস্টটা প্রেজেন্ট থাকতে হবে, তখন আমি কিন্তু সালফার ট্রাই অক্সাইড পেয়ে যাব। সালফার ডাই অক্সাইড থেকে সালফার ট্রাই অক্সাইড, তাহলে একটাই মনে রাখো। কিছু ইউজ আছে, in addition to its atmosphere and importance in normal respiration and combustion process। দেখো অক্সিজেন তো তুমি নরমালি কমন সেন্স যেটা জানো যে আমাদের রেসপিরেশনে হেল্প করছে, এছাড়া কম্বিউশন প্রসেসেও কিন্তু হেল্প করে। অক্সিজেন এছাড়াও শুধু কম্বিউশন আর রেসপিরেশনে যে হেল্প করছে তা নয়, অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং, তারপর বেশিরভাগ মেটালকে ম্যানুফ্যাকচারিং এর জন্য, স্টিল পার্টিকুলারলি স্টিল বলতে পারো, তৈরির কাজে অক্সিজেন কিন্তু ইউজ হয়। তাছাড়া তোমরা দেখেছো নিশ্চয়ই হসপিটালে যে অক্সিজেন সিলিন্ডার ইউজ করা হয়, তাই তো? এই একটা থেকে দুটো ইউজ অক্সিজেন, তোমরা দুটো ইউজ অলরেডি জানো যে রেসপিরেশন কম্বিউশনস, এছাড়া তোমরা আরেকটা মনে রাখো মেটালস ম্যানুফ্যাকচারিং পার্টিকুলারলি স্টিল। নেক্সট তোমাদের যেটা জানতে হবে কিছু সিম্পল অক্সাইড সম্পর্কে, সিম্পল কিছু অক্সাইড গুলো তোমাকে জানতে হবে।
A binary compound of oxygen with another element is called oxide. Binary compound of oxygen. অক্সিজেনের যে binary compound গুলো রয়েছে তারা another এলিমেন্টের সাথে যুক্ত হয়ে অক্সাইড তৈরি করে। তুমি অলরেডি পড়েছো যে oxygen reacts with most of the metal elements of the periodic table to form oxide. In many cases one element form করতে পারে two or more oxide, এটাও হয়। সেটা কিন্তু সম্পূর্ণ তাদের নেচার আর প্রপার্টিজ এর উপর ডিপেন্ড করছে, সম্পূর্ণ তাদের নেচার আর প্রপার্টিজ এর উপর কিন্তু ডিপেন্ড করছে। অক্সাইড ধরো সিম্পল হতে পারে, মিক্সড হতে পারে, ঠিক আছে? অক্সাইড কিন্তু সিম্পলও হতে পারে আবার মিক্সডও হতে পারে। সিম্পল অক্সাইডকে আবার তিনটে ভাগে ভাগ করা যেতে পারে: অ্যাসিডিক, বেসিক, অ্যামফোটেরিক। অ্যাসিডিক অক্সাইড, বেসিক অক্সাইড, অ্যামফোটেরিক ক্যারেক্টার, তার উপর বেস করে সিম্পল অক্সাইডকে ক্লাসিফাই করা হয়। অ্যামফোটেরিক, অ্যাসিডিক, বেসিক তোমরা মানে জানো। আর অ্যামফোটেরিকটাও আমরা অনেক চ্যাপ্টারের ক্ষেত্রে পড়েছিলাম যে যারা অ্যাসিড বেস দুটোর সাথেই রিঅ্যাক্ট করতে পারে, অ্যাসিড আর বেস দুটোর সাথেই যারা রিঅ্যাক্ট করতে পারে, ঠিক আছে, দুটোর সাথেই যারা রিঅ্যাক্ট করতে পারে সেটা হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড। তাহলে an oxide that combines with water to give an acid, ওয়াটারের সাথে কম্বাইন হয়ে যদি একটা অ্যাসিড দিল তাহলে সেটা অ্যাসিডিক অক্সাইড হবে। যেমন SO2 ধরো বা CO2, দুটো एग्जांपल মনে রাখো, SO2 CO2। তাহলে SO2 H2O এর সাথে রিঅ্যাক্ট করে অ্যাসিড দিল H2SO3। তাহলে অ্যাজ এ জেনারেল রুল, জেনারেলি কি হয়, only non metal যে অক্সাইড গুলো অ্যাসিডিক হয়, but oxides of some metal in high oxidation state, এমনি জেনারেলি নন মেটালস যারা অক্সাইড গুলো তারাই অ্যাসিডিক হয়। যেমন সালফার, কার্বন, এগুলো তো নন মেটাল, এদের কি হচ্ছে সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এগুলো কি হচ্ছে জলের সাথে যুক্ত হয়ে অ্যাসিড তৈরি করছে, এরা অ্যাসিডিক হচ্ছে। কিন্তু কিছু মেটালস আছে যাদের ধরো অক্সিডেশন স্টেট হাই, তাদের ক্ষেত্রে তাদের অক্সাইড গুলো কিন্তু তোমার অ্যাসিডিক ক্যারেক্টারের হয়। যেমন ধরো Mn মানে ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, এগুলো, ভ্যানাডিয়াম। তাহলে আরেকটা এবার তাহলে আমরা অ্যাসিডিক বললাম, অ্যাসিডিক অক্সাইড। নেক্সট হচ্ছে অক্সাইডস হুইচ গিভ এ বেস উইথ ওয়াটার। ওয়াটারের সাথে যুক্ত হয়ে দেখো একটা বেস দিয়েছে, অ্যাসিড দেয়নি, বেস দিয়েছে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে CaO ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, সেটা কি হবে? বেসিক অক্সাইড। তো এবার ইন জেনারেলি কি হয়, মেটালিক অক্সাইড গুলোই বেসিক হয়। আবার কিছু মেটালিক অক্সাইড আছে যারা ডুয়াল বিহেভিয়ার দেখায়, মানে অ্যাসিডিক আবার বেসিক, তাদেরকে বলে অ্যামফোটেরিক অক্সাইড। তাহলে যারা অ্যাসিডিক ক্যারেক্টারও দেখাবে আবার বেসিক ক্যারেক্টারও দেখাবে তারাই হলো অ্যামফোটেরিক অক্সাইড। যেমন তুমি একটাই एग्जांपल মনে রাখবে, Al2O3 রিঅ্যাক্ট করে অ্যাসিডের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালকালির সাথে। রিঅ্যাকশনটা দেখেন, Al2O3 দেখো অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করেছে, অ্যালকালির সাথেও রিঅ্যাকশন করেছে। তাহলে এই রকম কিছু মেটালিক অক্সাইডস আছে, মানে অ্যালুমিনিয়াম অক্সাইড তার মধ্যে একটা ওয়েল নোন एग्जांपल, ঠিক আছে? তাহলে দেখো দুটোর সাথে কিন্তু রিঅ্যাক্ট করতে পারে। দেয়ার আর সাম অক্সাইডস, আবার এরকম শুধু যে দুটোর সাথে রিঅ্যাক্ট করতে পারে এরকম অক্সাইড আছে তাও নয়, শুধু যে অ্যাসিডিক শুধু যে বেসিক তাও নয়। অনেক মেটালস আছে যারা ধরো মানে অনেক মেটাল অক্সাইড আছে বা নন মেটালস অক্সাইড আছে যারা অ্যাসিডিক ক্যারেক্টারও দেখাতে পারে না, বেসিকও হয়, নাইদার অ্যাসিডিক নর বেসিক, সেটাকে বলে নিউট্রাল অক্সাইড। তার মধ্যে কার্বন মনোঅক্সাইড একটা ভালো एग्जांपल। তুমি কার্বন মনোঅক্সাইড এনও মনে রাখতে পারো, এনও মনে রাখতে পারো, নাইট্রিক অক্সাইড, N2O, ইজি ইজি एग्जांपल, এগুলো মনে রাখাটাও যাতে তোমাদের ইজি হয়। নেক্সট তোমাদের আছে, আমাদের এবার আমরা অক্সো অ্যাসিড গুলো সম্পর্কে পড়লাম, অক্সাইড সম্পর্কে পড়লাম, তাই তো? নেক্সট আমরা পড়বো ওজোন সম্পর্কে। ওজোন কি? O3, তাই তো?
ডাই অক্সিজেন হচ্ছে O2, ওজোন হচ্ছে O3। তাহলে বুঝতে পারছো যে ওজোন হচ্ছে ইজ অ্যান অ্যালোট্রপিক ফর্ম অফ অক্সিজেন। অক্সিজেনের একটা অ্যালোট্রপিক ফর্ম হচ্ছে ওজোন। It is too reactive to remain for long in the atmosphere at sea level. Sea level এর atmosphere এ এরা দীর্ঘক্ষণ থাকতে রিঅ্যাক্ট করতে পারে না। At a high of about 20 kilometers, it is formed from atmospheric oxygen থেকে, sunlight এর প্রেজেন্স এ atmospheric oxygen থেকে এদের কিন্তু প্রিপেয়ার করা যেতে পারে। এই ওজোন লেয়ার কি করে? এই ওজোন লেয়ার কিন্তু আমাদের আর্থ সারফেসকে প্রোটেক্ট করে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন থেকে, ইউভি রেডিয়েশন থেকে। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ওজোন লেয়ারের জন্য। তাহলে ওজোন লেয়ার আমাদের আর্থের সারফেসকে প্রোটেক্ট করে এক্সেসিভ কনসেন্ট্রেশন অফ আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। এবার তাহলে ওজোন আমরা কি করে প্রিপেয়ার করব? ওজোন কি করে প্রিপেয়ার? প্রিপারেশন হচ্ছে যখন স্লো ড্রাই স্ট্রিম অফ অক্সিজেন ইজ পাসড থ্রু এ সাইলেন্ট ইলেকট্রিক্যাল ডিসচার্জ। একটা সাইলেন্ট ইলেকট্রিক্যাল ডিসচার্জ মানে তড়িৎ ক্ষরণের মধ্যে দিয়ে যদি তুমি অক্সিজেনের একটা ড্রাই স্ট্রিম স্লোলি পাস করাও, তাহলে অক্সিজেন কনভার্ট হয়ে যায় ওজোনে। This the product is known as ozonized oxygen, যাকে বলে ওজোনাইজড অক্সিজেন। দেখো এই হচ্ছে সেই রিঅ্যাকশনটা CO2 থেকে O3 হয়ে গেছে। তাহলে ফরমেশন অফ ওজোন ফ্রম অক্সিজেন এটা একটা এন্ডোথার্মিক প্রসেস, তাপ শোষিত হচ্ছে। ইট ইজ নেসেসারি টু ইউজ এই যে সাইলেন্ট ইলেকট্রিক্যাল ডিসচার্জ, এটা কেন ইউজ করা হয় জানো? It is necessary to use a silent electrical discharge in its preparation to prevent its decomposition. Preparation to prevent its decomposition. If concentration of the ozone greater, যদি ধরো ওজোনের কনসেন্ট্রেশনটা গ্রেটার হলো তোমার 10% are required, a battery of ozonizer can be used, তখন তোমাকে কিন্তু একটা ওজোনাইজারের ব্যাটারি ইউজ করতে হবে। আবার তুমি পিওর একদম পিওর অক্সিজেন পিওর ওজোন কনডেন্সড করতে পারো একটা ভেসেলের মধ্যে, যেটা সারাউন্ডেড বাই লিকুইড অক্সিজেন। তাহলে কি করবে তুমি? পিওর ওজোন চাও, তাই তো? পিওর O3 যদি চাও তাহলে ক্যান বি কনডেন্সড ইন এ ভেসেল, যেটা সারাউন্ড হয়েছে লিকুইড অক্সিজেন দ্বারা সারাউন্ডেড হয়ে আছে একটা ভেসেলে, তুমি পিওর ওজোনকে কনডেন্সড করতে পারো। এবার আবারও সেই ওজোনের আমরা প্রপার্টিজে করব। যার কালার হয় দেখো পেল ব্লু গ্যাস, মানে খুব হালকা নীল বর্ণের হয় যখন গ্যাসিয়াস স্টেটে থাকে। যখন এটা লিকুইড ফর্মে থাকে তখন ডার্ক ব্লু কালারের হয়, আর যখন এটা সলিড স্টেটে থাকে তখন এটা ভায়োলেট ব্ল্যাক কালারের হয়। এটার একটা ক্যারেক্টারিস্টিক স্মেল রয়েছে। স্মল কনসেন্ট্রেশন হলে এটা কিন্তু হার্মলেস হয়, আর if the concentration rises above about 100 parts per million, তাহলে ব্রিদিং becomes uncomfortable হয়ে ওঠে, তখন নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধে হয়। তার ফলে মাথা ব্যথা হয়, নশিয়া হয়, হেডেক হয়। ওজোন কিন্তু থার্মোডাইনামিক্যালি আনস্টেবল উইথ রেসপেক্ট টু অক্সিজেন। তাহলে অক্সিজেনের থেকেও ওজোন কিন্তু থার্মোডাইনামিক্যালি আনস্টেবল হয়। কারণটা কি? its decomposition into oxygen results in the liberation of heat. যখন এরা অক্সিজেন মানে ডিকম্পোজড হয়, অক্সিজেন তৈরি করে, তখন প্রচুর পরিমাণে হিট এরা লিবারেট করে। এর ফলে এন্ট্রপি ইনক্রিজ করে। these two effects reinforce each other. এই যে তোমার এন্ট্রপি মানে ডেল এস পজিটিভ মানে ইনক্রিজ করছে, আর হিট লিবারেট করে যাচ্ছে ডেল এইচ তার মানে নেগেটিভ। এই দুটো এফেক্ট রিইনফোর্স করছে ইচ আদারকে।
তাহলে resulting in large negative gives energy change for its conversion into oxygen. তাহলে gives energy চেঞ্জটা largely negative হচ্ছে। It is not really surprise. Therefore, high concentration of ozone can be dangerously explosive. Dangerously explosive হয় হাই কনসেন্ট্রেশনে যখন, সেই জন্যই তো এটা হয় যে আনকমফোর্টেবল একটা ব্রিথিং প্রবলেম হয়, হেজেল হয়, নাসিয়া হয়। সেই কারণে কিন্তু স্মল কনসেন্ট্রেশনে যদি ওজন থাকে তাহলে কিন্তু সেটা হার্মলেস। নেক্সট আছে সেটা হচ্ছে ডিউ টু ইজ উইথ হুইচ ইট লিবারেটস অ্যাটমস অফ ন্যাসেন্ট অক্সিজেন। এরা ন্যাসেন্ট অক্সিজেন অ্যাটম কিন্তু লিবারেট করে ইজিলি। যেটা ধরো O3 থেকে আমরা পাচ্ছি O2+, যেটা অ্যাক্ট অ্যাজ আ পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট। একটা পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট হিসেবে এরা কাজ করে। ফর এক্সাম্পল, ইট অক্সিডাইজেস lead সালফাইড কে lead সালফেটে তৈরি করে দেয়। দেখো PbS এটা হচ্ছে lead সালফাইড, সেখান থেকে PbSO4 হয়ে যায়, সেখান থেকে PbSO4 হয়ে যায়, মানে হচ্ছে lead সালফেট। আয়োডাইড আসলে আয়োডাইড তৈরি করে দেয়। তাহলে when ozone reacts with an excess of potassium iodide solution buffered with a borate buffer, বোরেট বাফার দ্বারা বাফারিত আছে এরকম একটা পটাশিয়াম আয়োডাইড, এক্সেস অফ পটাশিয়াম আয়োডাইড সলিউশনে যদি ওজনের সাথে রিঅ্যাক্ট করায় তাহলে আয়োডিন লিবারেটেড হয়, যেটা টাইট্রেটেড which can be titrated against a standard solution of sodium thiosulfate। ঠিক আছে, আয়োডিনটা লিবারেট হয় যেটা টাইট্রেট হয় against a standard solution এর against এ। সোডিয়াম থায়োসালফেটের স্ট্যান্ডার্ড সলিউশনের against এ কিন্তু আয়োডিনটা টাইট্রেটেড হয়। এটা this is a quantitative method for estimating O3 gas। O3 গ্যাস এস্টিমেট করার জন্য একটা কোয়ান্টিটেটিভ মেথড হচ্ছে এই মেথডটা, যে ওজনকে আমি রিঅ্যাক্ট করাবো এক্সেস অফ পটাশিয়াম আয়োডাইড সলিউশন বাফার যেটা হয়ে আছে বোরেট বাফার দ্বারা। তাহলে আয়োডিন লিবারেটেড হবে which can be titrated against a standard solution of sodium thiosulfate। তাহলে experiments have shown that nitrogen oxides combine very rapidly with ozone। তাহলে নাইট্রোজেন অক্সাইড মানে NO এটা কিন্তু খুব তাড়াতাড়ি ওজনের সাথে কম্বাইন হয়ে যায়। and there is thus the possibility that nitrogen oxide টা emitted from the exhaust system of supersonic jet airplane। সুপারসনিক জেট এয়ারপ্লেনের এক্সস্ট সিস্টেম থেকে নাইট্রোজেন অক্সাইড এমিট হয়। মাইট বি সেটা স্লোলি হয়, কিসের জন্য হয়? ডিপ্লিটিং দ্য কনসেন্ট্রেশন অফ ওজোন লেয়ার ইন দ্য আপার অ্যাটমসফিয়ার। তাহলে আপার একদম উচ্চ বায়ুস্তরে ওজোন লেয়ারের কনসেন্ট্রেশন হ্রাস পায়, ডিপ্লিট মানে হ্রাস পাচ্ছে স্লোলি, তাই জন্য সুপারসনিক জেট এয়ারপ্লেনের এক্সস্ট সিস্টেম থেকে নাইট্রোজেন অক্সাইড এমিট হয়। এছাড়া অ্যানাদার থ্রেট হচ্ছে ওজোন লেয়ারের জন্য, এটা হচ্ছে ইউজ অফ ফ্রিয়ন, যেটা ইউজ হয় তোমার অ্যারোসল স্প্রেতে রেফ্রিজারেন্ট হিসেবে। আর এখানে তোমাদের হচ্ছে টু অক্সিজেন বন্ড লেন্থ ওজোন মলিকিউলের মধ্যে আইডেন্টিক্যাল হয়। এই যে অক্সিজেন বন্ড লেন্থটা আইডেন্টিক্যাল হয়, মলিকিউলটা অ্যাঙ্গুলার শেপের হয়, বন্ড অ্যাঙ্গেল 117 ডিগ্রি হয়, রেজোনেন্স হাইব্রিড অফ টু মেইন ফর্মের রেজোনেন্ট হাইব্রিড। এবার এটারও কিছু ইউজ আছে ওজনে, সেই তাই আমি প্রত্যেকটার ক্ষেত্রেই বলছি ওজনের বলো সালফিউরিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, ডাইঅক্সিজেন যেটাই বলো না কেন তুমি ইউজ দুটো করে মনে রাখো। জার্মিসাইড হিসেবে, ডিসইনফেক্ট্যান্ট হিসেবে, স্টেরিলাইজিং ওয়াটার হিসেবে, অলসো ইউজড ফর ব্লিচিং অয়েল, ফ্লোর, স্টার্চ। এছাড়া তুমি তো জানো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যানুফ্যাকচারিং করার সময় অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ওজোন ইউজ হয়।
নেক্সট আছে সালফারের কিছু অ্যালোট্রপিক ফর্ম। সালফারের অ্যালোট্রপিক ফর্ম আমরা পড়ব। সালফারের দুটো অ্যালোট্রপ আছে। নাম্বার 1 হচ্ছে ইয়েলো রম্বিক, যেটাকে বলে আলফা সালফার। আর একটা হচ্ছে মনোক্লিনিক, যেটাকে বলে বিটা সালফার। ফর্মস, এই দুটো ফর্ম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার স্টেবল ফর্ম এট রুম টেম্পারেচার, রুম টেম্পারেচারে রম্বিক সালফার মানে আলফা সালফার, আর হচ্ছে তোমার যেটাকে আরেকটা নাম হচ্ছে রম্বিক সালফার, ইয়েলো কালারের হয়, সেটা স্টেবল ফর্ম। যেটা মনোক্লিনিক সালফারে ট্রান্সফার হতে পারে, মানে আলফা সালফার বিটা সালফারে ট্রান্সফার হতে পারে যখন তুমি 369 কেলভিন টেম্পারেচারের উপরে হিট করবে, তখন রম্বিক সালফারটা মনোক্লিনিক সালফারে ট্রান্সফর্ম হয়ে যায়। আবার রম্বিক সালফার কি বলছে দেখো, দিস অ্যালোট্রপ ইজ ইয়েলো ইন কালার। প্রথমেই বলে দিয়েছি যে তোমাদের এই প্রত্যেকটা যে ইনফরমেশন মনে রাখতে হবে সেটা নয়, তোমরা মনে রাখো যে এটা ইয়েলো হয় কালারের দিক থেকে, আর রম্বিক সালফার ক্রিস্টালটা ফর্মড হয় অন ইভাপোরেশন the solution of roll sulfur in CH2 carbon disulfide। কার্বন ডাইসালফাইডের দ্রবীভূত রোল সালফারের সলিউশনটাকে যদি তুমি ইভাপোরেট করো, বাষ্পীভূত করো, তাহলে তুমি রম্বিক সালফারের ক্রিস্টাল পাবে। এটা ওয়াটারে সলিউবল ইনসলিউবল হয়, কিন্তু বেনজিন, অ্যালকোহল, ইথার এগুলোতে ডিসলভ হয়ে যায়, কিন্তু ওয়াটারে ইনসলিউবল। বাকি বেনজিন, অ্যালকোহল, ইথার এগুলোতে কিন্তু এরা ইজিলি ডিসলভ হয়ে যায়। আবার কার্বন ডাইসালফাইডেও তো দেখলে সলিউবল। নেক্সট হচ্ছে মনোক্লিনিক সালফার। মনোক্লিনিক সালফারেও দেখো প্রথমের দিকে দরকার নেই এই স্পেসিফিক গ্র্যাভিটি কত বা মেল্টিং পয়েন্ট কত, তুমি মনে রাখো যে এটাও কিন্তু কার্বন ডাইসালফাইডে সলিউবল হয়। এই ফর্মটা প্রিপেয়ার করা হয় by melting the rhombic sulfur in a dish। একটা ডিশে তুমি রম্বিক সালফারকে মেল্ট করো, তারপর কি করে নেবে, কুলিং করে নেবে। নেক্সট কি হবে, থিন ক্রাস্ট ইজ ফর্মড। এই ক্রাস্টের মধ্যে দুটো হোল থাকবে, and remaining liquid poured out। রিমেইনিং যে লিকুইডটা বেরিয়ে যাবে। on removing the crust তুমি কালারলেস মিডল শেপ ক্রিস্টাল অফ বিটা সালফার ফর্ম করতে পারো। তুমি ক্রাস্টটা যখন একটা ফর্ম হয় তো, ক্রাস্টটাকে যদি রিমুভ করে দাও তাহলে তুমি একটা কালারলেস মিডল শেপ ক্রিস্টাল অফ বিটা সালফার ফর্ম করতে পারো। এটা কিন্তু 369 কেলভিন, এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে, দেখো বলে দিচ্ছি। এটা কিন্তু 369 কেলভিনের উপরে টেম্পারেচারে স্টেবল। এবার যখন আলফা সালফারে ট্রান্সফার হয়ে যায় কিলোইড, যখন 369 কেলভিনের কম টেম্পারেচার দেওয়া হয় একে, সেটা আলফা সালফারে ট্রান্সফর্ম হয়ে যায়, কিন্তু তার উপরে টেম্পারেচারে মানে 369 কেলভিন টেম্পারেচারটা তোমাকে মনে রাখতে হবে। এই টেম্পারেচার উপরে গেলে এরা স্টেবল, কিন্তু যেই এই টেম্পারেচার কম টেম্পারেচার এরা পায়, আলফা সালফারে ট্রান্সফার হয়ে যায়। কনভার্সলি আলফা সালফারও কি হয়, স্টেবল হয় 369 এর একদম অপোজিট। দেখো আলফা সালফার হচ্ছে 369 কেলভিনের কমেতে এরা স্টেবল হয়, যে তুমি তার বেশি টেম্পারেচার দেবে তারা বিটা সালফারে কনভার্ট হয়ে যাবে। at 369 কেলভিনে তার মানে দুটোই স্টেবল, তার উপরে নিচে গেলে চেঞ্জ হচ্ছে। তাহলে এই পুরো ব্যাপারটা কিন্তু তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে, আবার বলে দিচ্ছি, আলফা সালফার হচ্ছে 369 কেলভিনের যখন নিচে টেম্পারেচার দেব তখন সেটা স্টেবল হয়, আর 369 এও স্টেবল, কিন্তু তার উপরে গেলেই সেটা বিটা সালফারে ট্রান্সফর্ম হয়ে যায়। আর বিটা সালফার হচ্ছে অপোজিট, যেটা 369 কেলভিনের উপরে এরা স্টেবল থাকে, আর বিলোতে এরা আলফা সালফারে কনভার্ট হয়ে যায়। কিন্তু দুটোই আলফা এন্ড বিটা সালফার 369 কেলভিনে এরা কিন্তু স্টেবল হয়। এই টেম্পারেচারটাকে সেই জন্য ট্রানজিশন টেম্পারেচার বলে, ট্রানজিশন টেম্পারেচার। রম্বিক আর মনোক্লিনিক দুটো সালফারই কিন্তু S8 মলিকিউল গ্রুপে থাকে,
প্যাকড হয় টু গিভ ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার দেয়ার S8 রিং ইন বোথ দ্য ফর্ম ইজ পাকার হ্যাজ এ ক্রাউন শেপ, মুকুটের মতন শেপ হয়, কুচকানো হয় আর মুকুটের মতন, ক্রাউন শেপ মানে মুকুটের মতন শেপ হয়। আর এখানে হচ্ছে এইটা দেখে নিও যে তোমার S2 হচ্ছে ডমিনেন্ট স্পিসিস, প্যারাম্যাগনেটিক হয় O2 এর মতো, S2 ঠিক আছে, S2 টা বলছি। আর সেভারেল আদার মডিফিকেশনস অফ সালফার কন্টেন্ট করে থাকে 6 থেকে 20 সালফার অ্যাটম পার রিংতে। এখানে তোমরা দেখো এই যে S8 যেটা রম্বিক সালফার আর আলফা দুটো ফর্মে কিন্তু S8 গ্রুপে থাকে, এটা তোমাদের রম্বিক সালফারের রিং S8 রিং। দেখো 8খানা সালফার আছে, S8 রিং, এই স্ট্রাকচারটা মনে রাখবে, S8 এর স্ট্রাকচারটা মনে রাখবে, ড্র করবে, প্র্যাকটিস করবে, তাহলেই মনে রাখবে। নেক্সট আছে আমাদের সালফার ডাইঅক্সাইড, সেটা কি করে প্রিপেয়ার করব? Sulfur dioxide is formed together with a little sulfur trioxide. When sulfur is burned in air or oxygen, তাহলে সালফারের সাথে দেখো বার্ন করা হলো এয়ারেতে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড দিল, সাথে কিছু সালফার ট্রাইঅক্সাইডও মিশে থাকে। In the laboratory, it is readily generated by treating a sulfide with dilute sulfuric acid. তাহলে সালফাইডের সাথে সালফিউরিক অ্যাসিড সেটা ডাইলিউট হতে হবে, যদি ট্রিট করি তাহলে কিন্তু আমি দেখো সালফার ডাইঅক্সাইড জেনারেট করতে পারছি। Industrially, it is produced as a byproduct of the roasting of sulfide ores. Sulfide ores মানে সালফাইডের যে আকরিকগুলো, সালফাইডের যে আকরিকগুলো সেগুলোকে আমি যদি রোস্ট করি বাই প্রোডাক্ট হিসেবে আমি কিন্তু দেখো SO2 পেয়েছি বাই প্রোডাক্ট হিসেবে। The gas after drying is liquefied under pressure. প্রেসারের আন্ডারে ড্রাই হওয়ার পর গ্যাসটা কিন্তু লিকুইফাইড হয়ে যায়। আর কি করা হয়? যেটাকে স্টোর করা হয় স্টিল সিলিন্ডারে, স্টিল সিলিন্ডারে যাকে স্টোর করা হয়, স্টিল সিলিন্ডারে। এবার এখানেও সেই প্রপার্টিজ, এদের দেখো এটা কালারলেস হয় উইথ পাঞ্জেন্ট স্মেল, খুব বাজে দুর্গন্ধযুক্ত হয়। এরা কিন্তু ওয়াটারে হাইলি সলিউবল হয় আর লিকুইফাই হয়ে যায় রুম টেম্পারেচারে এন্ড আন্ডার প্রেসার অফ 2 অ্যাটমসফিয়ার প্রেসার। বয়েল করা হয় একে 263 কেলভিন টেম্পারেচারে। সালফার ডাই অক্সাইডকে যখন জলের মধ্যে দিয়ে পাস করানো হবে তখন সেটা কি দেয়? সালফিউরাস অ্যাসিড, SO2 প্লাস। একদম ফার্স্টে রিঅ্যাকশনটা করেছিলাম না যে অ্যাসিডিক ক্যারেক্টার বেসিক ক্যারেক্টার, এটা বোঝার জন্য। আচ্ছা, ইট রিঅ্যাক্টস রিডিলি উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড আয়ন। সোডিয়াম হাইড্রোক্সাইড আয়নের সাথেও কিন্তু সালফার ডাই অক্সাইড রিঅ্যাক্ট করে, সোডিয়াম সালফাইড তৈরি করে, এই যে Na2SO3। আবার যখন মোর সালফার ডাই অক্সাইড মানে প্রচুর পরিমাণে সালফার ডাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করবে সোডিয়াম, তখন কিন্তু মানে এই যে Na2SO3 তৈরি হলো, সোডিয়াম সালফাইড যেটা তৈরি হলো সেটা যদি মোর সালফার ডাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে তাহলে সেটা ফর্ম করে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। এই মানে সোডিয়াম বাইসালফাইড। তাহলে তাহলে ওয়াটার আর অ্যালকালিস, water and alkalis, the behavior of sulfur dioxide is very similar to that of carbon dioxide. এটা কিন্তু কার্বন ডাই অক্সাইডের সাথে অনেকটাই সিমিলার, কার্বন ডাই অক্সাইডের সাথে কিন্তু অনেকটাই সিমিলার। তাহলে সালফার ডাই অক্সাইড ক্লোরিনের সাথেও রিঅ্যাক্ট করে কি করে দেখো, চারকোলের প্রেজেন্সে, যেটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, চারকোলের প্রেজেন্সে সালফার ডাই অক্সাইড রিঅ্যাক্ট করে ক্লোরিনের সাথে, সালফিউরাল ক্লোরাইড দেয়। আবার অক্সিডাইজড হয়ে যায় হয়ে সালফার ট্রাই অক্সাইড দেয় ভ্যানাডিয়াম অক্সাইডের উপস্থিতিতে, যেটা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এই দুটো রিঅ্যাকশন ভালো করে পড়বে। আর এখানের মধ্যে হচ্ছে তুমি এখানটা ভালো করে পড়ো প্রপার্টিজটা সালফার ডাই অক্সাইডের।
when moist সালফার ডাইঅক্সাইড কিন্তু একটা রিডিউসিং এজেন্ট হিসেবে বিহেভ করে। এটা যেমন কনভার্ট করে দেয় আয়রন কি আয়রন মানে 2 থেকে আয়রন 2 Fe3+ থেকে Fe2+ এ কনভার্ট করে দেয়। কি কালারাইজ করে দেয় অ্যাসিডিফাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনকে। এই হচ্ছে দেখো কন্টিনিউয়াস টেস্ট ফর দা গ্যাস, এই রিঅ্যাকশনটা তার কিছু দরকার নেই। এবার সালফার ডাইঅক্সাইডেরও সেই একই রকম ভাবে ইউজ আছে। পেট্রোলিয়াম আর সুগারকে রিফাইন করার জন্য, বিশুদ্ধ করার জন্য, উল সিল্ক এগুলোকে ব্লিচিং করার জন্য, অ্যান্টি কালার, ডিসইনফেক্ট্যান্ট, প্রিজারভেটিভ হিসেবে ইউজ হয়। এছাড়া সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম বাইসালফাইড, ক্যালসিয়াম হাইড্রোজেন সালফাইড এগুলো তৈরির কাজেও সালফার ডাইঅক্সাইড ইউজ হয়। এছাড়া তুমি মনে রাখতে পারো লাস্টের যেটা লিকুইড SO2, এটা মনে রাখছো? লিকুইড SO2 কে কিন্তু সলভেন্ট হিসেবে ইউজ করা হয়। কিছু নাম্বার অফ অর্গানিক আর ইনঅর্গানিক কম্পাউন্ডকে ডিসলভ করার জন্য সলভেন্ট হিসেবে লিকুইড SO2 ইউজ করা হয়। নেক্সট আছে অক্সো অ্যাসিড অফ সালফার। সালফারের কিছু অক্সো অ্যাসিড আছে, যেমন দেখো H2SO3, H2SO3, H2S2O4, H2S2O5, 6 এইভাবে আছে। এখানে যে চারটের স্ট্রাকচার আছে অনলি সেই চারটেই তোমরা করবে। যে চারটের স্ট্রাকচার এই পেজটাতে আছে সেই চারটেই তোমরা করবে। সেটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, আর একটা হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড যেটাকে ওলিয়াম বলে হয়। ওলিয়াম এইগুলোই তোমরা করবে। তারা অ্যাকুয়াস সলিউশন হিসেবে থাকে অথবা তাদের সল্ট ফর্মে তারা কিন্তু থাকে। এই অক্সো অ্যাসিড সম্পর্কে আমাদের আর কিছুই নেই, জাস্ট তোমরা এই স্ট্রাকচার গুলো একটু ড্র করে খাতায় প্র্যাকটিস করতে পারো। সেটা হচ্ছে এই চারটের জন্যই শুধু বলছি, অক্সো অ্যাসিড সম্পর্কে এই চারটে স্ট্রাকচার তোমরা খাতায় প্র্যাকটিস করো। যেটা লিখবে যে দে আর জাস্ট লিখে নেবে বলছি, মানে পড়ার মধ্যে দে আর নোন ইন অ্যাকুয়াস সলিউশন অর ইন দা ফর্ম অফ দেয়ার সল্ট রূপে থাকে তারা। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবার সালফিউরিক অ্যাসিডের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড কি করে প্রিপেয়ার করবে, ম্যানুফ্যাকচারিং কি করে করবে। তাহলে সালফিউরিক অ্যাসিড ফার্স্ট অফ অল তোমাদের জানতে হবে যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস। এই সালফিউরিক অ্যাসিডটা ম্যানুফ্যাকচার হয় কন্টাক্ট প্রসেসের মাধ্যমে। সেই কন্টাক্ট প্রসেসে, তাহলে এটা হচ্ছে একটা এমসিকিউ এর কোশ্চেন যে সালফিউরিক অ্যাসিড কোন প্রসেসের দ্বারা ম্যানুফ্যাকচার করা হয়। চারটে প্রসেস দিয়ে দেবে তোমায়, তার মধ্যে তোমাকে বেছে নিতে হবে। তাহলে কন্টাক্ট প্রসেসের তিনটে স্টেপ আছে হচ্ছে কন্টাক্ট প্রসেসে। ফার্স্ট হচ্ছে বার্নিং অফ সালফার অর সালফাইড ওর। সালফারের কিছু আকরিক বা তুমি সালফারকে বার্ন করতে পারো এয়ারে, যেটা তোমাকে দেবে SO2, আমরা জানি S+O2 SO2। এবার কনভার্সন অফ SO2 থেকে SO3 তে আমাদের নিয়ে যেতে হবে। কিভাবে হয় এটা? ভ্যানাডিয়াম অক্সাইড ক্যাটালিস্টের প্রেজেন্সে হয় না, একটু আগে যেটা পড়লাম। ভ্যানাডিয়াম অক্সাইড ক্যাটালিস্টের প্রেজেন্সে আমরা SO2 থেকে SO3 তে কনভার্ট করতে পারি। এবার SO3 অ্যাবজর্ব হবে H2SO4 এ, যেটা দেবে ওলিয়াম, H2S2O7। এবার এইগুলোই ফ্লো ডায়াগ্রামে আছে, কিন্তু তোমাদের ফ্লো ডায়াগ্রামটা অতটাও জানার দরকার নেই। তোমরা করবে কি, এই SO2 প্রোডিউস হয়েছে যে সেটা পিউরিফাই করবে কি করে? বাই রিমুভিং ডাস্ট এন্ড আদার যে ইমপিউরিটিস গুলো আছে, লাইক ধরো আর্সেনিক কম্পাউন্ডস হতে পারে। এছাড়া কি স্টেপ ইন দা ম্যানুফ্যাকচার অফ H2SO4 ইজ দা ক্যাটালাইটিক অক্সিডেশন। যেটা SO2 থেকে আমরা বললাম ভ্যানাডিয়াম অক্সাইড V2O5 এর প্রেজেন্সে ক্যাটালিস্ট হিসেবে যেটা কাজ করে SO3 তৈরি করলাম। এটা কিন্তু এক্সোথার্মিক, রিভার্সিবল হয়। আর ফরওয়ার্ড যে রিঅ্যাকশনটা লিডস টু ডিক্রিজ ইন ভলিউম। দেয়ারফর লো টেম্পারেচার এন্ড হাই প্রেসার এদের জন্য ফেভারেবল কন্ডিশন বলতে পারো। মানে অনেক বেশি পরিমাণে এই কন্ডিশনে অনেক বেশি পরিমাণে কিন্তু মানে লো টেম্পারেচারটা কম হতে হবে, প্রেসারটা হাই হতে হবে, তাহলে কিন্তু তোমার
ম্যাক্সিমাম ইয়ের করা যায়, বাট টেম্পারেচারকে লো রাখা হয়। কারণ জানো, কারণ মানে শুড নট বি ভেরি লো, মানে লো টেম্পারেচার আর হাই প্রেসার হচ্ছে ফেভারেবল কন্ডিশন এটার পক্ষে, কিন্তু তাও লোতে রাখা হয় না টেম্পারেচার। কারণটা হচ্ছে রিঅ্যাকশনটা খুব স্লো রেটে হয়, কতক্ষণ কে ধৈর্য ধরবে, আমার একটু ফাস্ট দরকার। তাহলে স্লো রেটে হওয়ার কারণে টেম্পারেচারটা ভেরি লোতে রাখা হয় না। নেক্সট হচ্ছে in practice plant is operated at a pressure to বাড়ে আর temperature 720 তে SO3 gas from catalytic converter থেকে SO3 গ্যাসটা অ্যাবজর্ব হয়ে যায় H2SO4 এ, সেটা ওলিয়াম দেয়। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। এবার ওলিয়ামের ডাইলিউশন হয় ওয়াটার দ্বারা, এটা H2SO4 দেবে desired concentration। তাহলে in the industry two steps are carried out simultaneously, দুটো স্টেপ কিন্তু সাইমালটেনিয়াসলি চলতে থাকে, make the process a continuously যাতে চলতে থাকে, আর আমাদের কস্টটাও যাতে একটু কম, খরচটাও যাতে একটু কম। সালফিউরিক অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিড তোমার অবটেইন করা হচ্ছে বাই কন্টাক্ট প্রসেস দ্বারা, এটার কিন্তু এই যে সালফিউরিক অ্যাসিডটা প্রোডাকশন হয় সেটা কিন্তু 96 থেকে 98% পিওর হয়। আর কি চাই? নেক্সট হচ্ছে দেখো এই ফ্লো ডায়াগ্রামটা তোমাদের দিয়ে দিয়েছে, ম্যানুফ্যাকচারিং অফ তোমাদের সালফিউরিক অ্যাসিড। তোমরা এরকম অ্যারোটা কোথায় কোনটা দিয়ে কিভাবে এই প্রসেসটা তোমরা করতে পারো। দেখো এখানে ড্রাই SO2 এর সাথে O2 যুক্ত হয়েছে, প্রি হিট করে নেওয়া হচ্ছে, যেখানে পিউরিফাই করা হচ্ছে এইখানটায় আর্সেনিক পিউরিফায়ার কন্টেনিং জিলেটিনিয়াস হাইড্রেটেড ফেরিক অক্সাইড, এটা হচ্ছে ওলিয়াম এখান থেকে রিলিজ করছে এইভাবে। তাহলে প্রপার্টিজ, এরা কিন্তু কালারলেস হয়, অয়েলি লিকুইড হয়। আচ্ছা, আর এখান থেকে হচ্ছে ইট ডিসলভস ইন ওয়াটারে, তো ডিসলভ হয়ে যায়, আর প্রচুর হিট এরা ইভলভ করে। কেয়ার মাস্ট বি টেকেন, তোমার যখন প্র্যাকটিক্যাল করবে দেখবে সব সময় সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 নিয়ে কাজ করার সময় সব সময় কেয়ারফুলি এন্ড কনসেন্ট্রেটেড হয়ে কাজ করতে হয়, নইলেই কিন্তু মারাত্মক প্রবলেম হয়ে যাবে। কেয়ার মাস্ট বি টেকেন while preparing sulfuric acid solution from concentrated sulfuric acid। কারণ কনসেন্ট্রেটেড তুমি যখন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড থেকে যখন সালফিউরিক অ্যাসিড সলিউশন তৈরি করবে, মানে কেয়ারফুলি করতে হবে। মাস্ট বি অ্যাডেড, এটা স্লোলি ওয়াটার যখন অ্যাড করবে স্লোলি অ্যাড করবে। তাহলে কেমিক্যাল রিঅ্যাকশনস অফ সালফিউরিক অ্যাসিড আর অ্যাজ আ রেজাল্ট অফ ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এই সালফিউরিক অ্যাসিডের মানে রেজাল্টটা এই সবের কারণেই হয়, এই ক্যারেক্টারগুলোর জন্যই। কি কি ক্যারেক্টার? একটা হচ্ছে লো ভোলাটিলিটি, এরা কম ভোলাটাইল হয়। স্ট্রং অ্যাসিডিক ক্যারেক্টার আছে এদের, স্ট্রং অ্যাফিনিটি আছে ফর ওয়াটারের জন্য, এবিলিটি টু অ্যাক্ট অ্যাজ এন অক্সিডাইজিং এজেন্ট, এরা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। তাহলে দেখো যে তোমার এই ইন aqueous solution sulfuric acid ionizes in two স্টেপে আয়নাইজ হয়। দেখো H2SO4 H2O, H3O প্লাস হলো HSO4 মাইনাস হলো, আর HSO4 মাইনাসটা আবার H2 এর সাথে যুক্ত হয়ে H3O প্লাস আর SO4 2 মাইনাস তৈরি করবে। তাহলে কি হচ্ছে না, তাহলে তুমি বুঝতে পারছো যে এটা কিন্তু দুটো স্টেপে হচ্ছে। aqueous solution মানে অ্যাসিডিক মিডিয়ামে বলতে পারো, সালফিউরিক অ্যাসিড কিন্তু আয়োনাইজ হয় টু স্টেপ। নেক্সট হচ্ছে লার্জ ভ্যালু অফ Ka means that H2SO4 is largely dissociated into H plus and HSO4 minus এ dissociate হয়ে যাচ্ছে। এবার যত এই ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মানে Ka1 এর ভ্যালুটা বেশি হবে তত কিন্তু অ্যাসিডটা আরো স্ট্রং হবে। অ্যাসিড ফর্মস টু সিরিজ অফ সল্ট, একটা নরমাল সালফেট হতে পারে যেটা ধরো সোডিয়াম সালফেট, কপার সালফেট, আর একটা হতে পারে অ্যাসিড সালফেট যেটা ধরো সোডিয়াম বাইসালফেট হতে পারে।
তাহলে অ্যাসিড ফর্ম দুটো সিরিজের সল্ট ফর্ম করে। Sulfuric acid, because of its low volatility, can be used to manufacture more volatile acid. যেহেতু এদের volatile পাওয়ারটা লো, তাই এরা more volatile acid ম্যানুফ্যাকচারিং এ ইউজ হয়। এবার concentrated sulfuric acid is a strong dehydrating agent. Dehydrating পাওয়ার কিন্তু খুব বেশি হয়। Many wet gases can be dried by passing them through sulfuric acid. Sulfuric acid এর মধ্যে দিয়ে যদি পাস করানো হয় ওয়েট গ্যাস গুলোকে, তাহলে কিন্তু তারা ড্রাই হয়ে যায়। তাহলে স্ট্রং ডিহাইড্রেটিং এজেন্ট, সেই কারণে বলছি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অবশ্যই হতে হবে। সালফিউরিক অ্যাসিড রিমুভ করে দেয় ওয়াটারকে অর্গানিক কম্পাউন্ড থেকে। ইট ইজ এভিডেন্ট বাই ইটস স্ট্যারিং অ্যাকশন অন কার্বোহাইড্রেট। দেখো কার্বোহাইড্রেট থেকে ওয়াটারকে রিমুভ করে দিয়েছে, অর্গানিক কম্পাউন্ড থেকে সালফিউরিক অ্যাসিড রিমুভ করে দেয় ওয়াটারকে, অর্গানিক কম্পাউন্ড থেকে ওয়াটারকে রিমুভ করে দেয় সালফিউরিক অ্যাসিড। এটা মনে রাখবে, সেটা এই রিঅ্যাকশন দেখলেই তুমি মনে রাখতে পারবে। সেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড হলো কার্বোহাইড্রেট, যেটাতে H2SO4 দিয়েছি, দেখো জল বের করে দিয়েছি, জলকে রিমুভ করে দেয়, কারণ এটা তো একটা স্ট্রং ডিহাইড্রেটিং এজেন্ট। নেক্সট হচ্ছে হট কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, সেটা কিন্তু মডারেটলি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। যদি হট কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হয়, ইট ইজ ইন্টারমিডিয়েট, মানে ফসফরিক আর নাইট্রিক অ্যাসিডের ইন্টারমিডিয়েট হয়। মেটালস আর নন মেটাল দুটোই কিন্তু অক্সিডাইজড হয়ে যায় এই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দ্বারা, যেটা SO2 তে পরিণত হয়। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু SO2 দিয়েছে, মেটাল বলো নন মেটাল বলো, প্রত্যেকটার ক্ষেত্রে H2SO4 এর সাথে কনসেন্ট্রেটেড H2SO4 এর সাথে যুক্ত হয়ে SO2 ফরমেশন করেছে। ঠিক আছে, SO2 ফরমেশন হয়েছে। নেক্সট আছে আমাদের সালফিউরিক অ্যাসিডের ইউজ। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল। এখানে ইউজ বলতে দেখো বাল্ক অফ সালফিউরিক অ্যাসিড প্রোডিউস হয়েছে, সেটা কিন্তু ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং এ সবথেকে বেশি পরিমাণে ইউজ হয়। ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং এটা একটা মনে রাখছো। এছাড়া আদার্স ইউজ গুলো আছে, সেটা হচ্ছে পেট্রোলিয়াম রিফাইনিং, ম্যানুফ্যাকচার অফ পিগমেন্টস, পেইন্টস, এছাড়া ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে, মেটালার্জিক্যাল অ্যাপ্লিকেশনে, ক্লিনজিং মেটাল বিফোর এনামেলিং, এই সব কটাতেই কিন্তু ইলেকট্রোপ্লেটিং এ, যেমন গ্যালভানাইজেশন, হ্যাঁ এইগুলোতে, স্টোরেজ, ব্যাটারি, ল্যাবরেটরি রিএজেন্ট হিসেবে কিন্তু সালফিউরিক অ্যাসিডের ইউজ আছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের কিন্তু প্রচুর জায়গায় ইউজ আছে। আর এই মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কিন্তু খুব কেয়ারফুলি ইউজ করতে হয়। নেক্সট হচ্ছে যেটা আমাদের আজকের জন্য এখানেই শেষ। আর নেক্সট হচ্ছে আমরা পড়ব নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে গ্রুপ 17 এলিমেন্টস। তাহলে গ্রুপ 15 আর গ্রুপ 16 কমপ্লিট, গ্রুপ 17 আমরা স্টার্ট করব নেক্সট ক্লাসে। ওকে, তাহলে এই পর্যন্ত খুব ভালো করে পড়বে, নোটস বানাবে খুব ভালো করে। আর প্রত্যেকে দেখা যেখানে যেখানে দেখবে অনেকগুলো করে রিঅ্যাকশনস আছে, সেখানে কিন্তু থিওরিটা মনে রাখো, রিঅ্যাকশনস লেখো একটা করে। যেরকমই আগেরটাই আমরা দেখলাম যে এই যে এখানে দেখো এই তিনটে রিঅ্যাকশনস আছে, তুমি একটা যে কোনো মনে রাখো রিঅ্যাকশনস। আমার মনে হয় সালফার এটা সবথেকে ইজি, সেটা মনে রাখো। কিন্তু মনে রাখো যে মেটালস আর নন মেটালস দুটোই কিন্তু কনসেন্ট্রেটেড H2SO4 দ্বারা অক্সিডাইজড হয়ে SO2 রিডিউস করে, এইটা মনে রাখতে হবে। তাহলে অন্য এক্সাম্পলও যখন ধরো কোশ্চেন দিলে তখন তোমরা পারবে। ঠিক আছে, তাহলে আজকে থাকো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা গ্রুপ 17 এলিমেন্টস গুলো ডিসকাস করে নেব। ওকে, চলো টাটা, থ্যাংক ইউ সো মাচ, বাই।